সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। আমরা এখন আছে একটা প্রধান উপদেষ্টা বলেছেন একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবর সত্য নয় বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধর্ষণ শব্দের ব্যবহার না করার আহ্বান, ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়ার শামিল মানববন্ধনে টিআইবি। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল, ফাঁসির 4 আসামি পলাতক। ঈদের ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইনে লাখ লাখ বার চেষ্টা, বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ আগ্রহী। এবছর স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি। রবিবার সচিবালয়ে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে তিনি কথা জানান। স্বাধীনতা দিবস আইনশৃঙ্খলা বা নিরাপত্তার ব্যাপারে কোনো ঝুঁকি নেই বলেও জানান তিনি। আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা রিসেন্ট অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো থ্রেট দেখছি না। রিস্কস আর অলওয়েজ দেয়ার, উই ডু নট সি এনি থ্রেটস। এবার কি 26শে বর্ষে কুচকাওয়াজ হবে? নর্মালি গতবারও যখন হয়নি এবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছে একটা প্রধান উপদেষ্টা বলেছেন একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে স্বাধীনতা দিবসে বছর কুচকাওয়াজ না হওয়ার খবর সত্য নয়। রবিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এই বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি 63টি জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানানো হয়েছে বিবৃতিতে। ধর্ষণ শব্দ ব্যবহার না করার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার ধর্ষকদের পক্ষ নিয়েছেন বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রবিবার জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি আরও বলেন, ধর্ষণ বিরোধী আইন প্রণয়নে নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সম্পৃক্ততা চায় টিআইবি। মাগুরার শিশুসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে রবিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মানববন্ধনে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে অংশ নেয় বেশ কিছু নারী সংগঠন সহ কয়েকশো মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও কন্যা শিশুর নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। সাধারণত শিশুরা ধর্ষণের শিকার বেশি হচ্ছে। এটাকে বন্ধ করতে হলে রাষ্ট্রকে প্রধান দায় নিতে হবে। বিচার ব্যবস্থাকে অবশ্যই এর জন্য ঢেলে সাজাতে হবে। আমরা শুধু আইন নিয়ে চিন্তা না করি, সেই ভিকটিমের সামাজিক জীবনটাও যাতে সুরক্ষিত রাখি। আমাদের যে আকাঙ্ক্ষাটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি তা যেন কার্যকর হয়। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, শিশু নির্যাতন ও ধর্ষণের বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ হতাশাজনক। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে, তখন আমাদের অবাক হতে হয়, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। নারীর বিষয়ে সব রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তিনি। নারী অধিকারের বিষয়ে পরিষ্কার অবস্থান ঘোষণা করুন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন সাজার রায় বহাল রেখেছে হাইকোর্ট। তারা সবাই বুয়েট ছাত্রলীগের তৎকালীন নেতাকর্মী। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পলাতক, বাকিরা কারাগারে। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে 2019 সালের 6 অক্টোবর নির্মমভাবে হত্যা করা হয়। অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।
2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 আলোচিত এই মামলার রায় দেয়। এতে 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। তাদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী। রবিবার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় দেয় হাইকোর্ট। এতে বিচারিক আদালতের রায় বহাল রাখা হয়েছে। আদালতে উপস্থিত ছিলেন আবরারের বাবা ও ভাই। বাবা মা খুব কষ্ট করে কিন্তু ছেলে পেলেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, কিন্তু এখানে তো বাবা মার কোনো দোষ নাই, কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে। প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট পেয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে যাতে ভবিষ্যতে যাতে আর কারোর যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। এই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ করা হোক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই রায়ের মধ্যে দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তি থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ এটাই, নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। আসামি পক্ষের আইনজীবী জানান, এখন তাদের আপিল বিভাগে যেতে হবে। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। রায়ের সময় আসামিদের আত্মীয় স্বজনরা আদালতে উপস্থিত ছিলেন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে আর্থিক সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। রবিবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে এই কথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে সংসদ নির্বাচনের প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণ দিতে ইইউ এর কাছে সহায়তা চায় নির্বাচন কমিশন। ভোটকেন্দ্রে বিরোধী প্রার্থীর এজেন্টদের থাকতে দেন না ক্ষমতাসীন দলের প্রার্থীরা। এই অভিযোগ বেশ পুরনো। আগের কয়েকটি কমিশন এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। অনেক সময় এজেন্টদের দক্ষতারও ঘাটতি থাকে। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সহায়তার আগ্রহ দেখান ইইউ দূত। পোলিং এজেন্টদের প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন সিইসি। আমরা একটু জোর দিয়েছি, আমি আগেও বলেছিলাম যে আমি জোর দিয়েছি যে আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করার জন্য তাদের কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আর ভোটার এডুকেশনের ব্যাপারে, তারপরে আমাদের যে ডোমেস্টিক অবজারভারদের ট্রেনিংয়ের ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন। ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের তো দ্বিমত নাই। আগামীতে জাতীয় নির্বাচনে সব প্রার্থীর এজেন্ট কেন্দ্রে অবস্থান করতে পারবেন কিনা এমন প্রশ্নের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার। আমরা তো অতীতের মতো কাজ করব এমন তো বলি না কোথাও। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেব। এর আগে সংবাদ মাধ্যমকে বৈঠকের বিস্তারিত জানান ইউরোপীয় ইউনিয়নের দূত। আমরা আগামী নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে চাই। আন্তর্জাতিক মানের একটি নির্বাচন অনুষ্ঠানে অর্থ সহায়তা সহ সব বিষয়ে পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সফরে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার সংবাদ সম্মেলনে এই আশা ব্যক্ত করা হয়। এতে বলা হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগামী ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফর সম্পর্কে জানাতে রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চীন সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে ২৮ তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই
এটা নিয়ে আলাপ হবে, এন্টায়ার গেমুট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে শুল্ক সুবিধা না থাকায় বাংলাদেশের রপ্তানি খাতে বছরে $8 বিলিয়ন ক্ষতি হতে পারে। সিপিডির এমন বক্তব্যে দ্বিমত পোষণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এই আপনি যেটা সিপিডি বলেছে আমরা এটার সাথে একমত না। আমরা মনে করি বাংলাদেশের ইকোনমি যথেষ্ট সক্ষম এই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য, এবং এটা আমাদের জন্য ফিউচারে আমাদের জন্য আরো বেটার হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আগামীকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা, মাঠ পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে ডেকেছেন। আগামীকালকে এসপি তাদের সাথে বসবেন, এখানে ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। বৈঠকে মাঠ প্রশাসনের 128 জন পুলিশ কর্মকর্তা সহ এসপি পদমর্যাদা ও বিভাগীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের ট্রেনের আগাম টিকিট পেতে রবিবার সার্ভারে হিট করেন লাখ লাখ যাত্রী, কিন্তু তাদের বড় অংশই টিকিট পাননি। রবিবার সকালে প্রথম আধা ঘন্টায় পশ্চিমাঞ্চলের 26 মার্চের 13,000 টিকিটের বিপরীতে সার্ভারে 98 লাখ হিট পড়ে। 2023 সালে ঈদ উল ফিতরে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর থেকে এভাবেই চলছে ঈদ যাত্রার আয়োজন। এতে রেল স্টেশনের টিকিট যুদ্ধ থামলেও সমস্যার সমাধান পুরোপুরি হয়নি। সার্ভারে একসঙ্গে ঢোকার চেষ্টা করছেন হাজার হাজার মানুষ, কিন্তু সবাই সফল হচ্ছেন না। এই অবস্থায় সার্ভারের চাপ ও গ্রাহকের ভোগান্তি কমাতে সকাল 8টায় পশ্চিমাঞ্চল ও দুপুর 2টায় শুরু হয় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম। রবিবার সকাল 9টার মধ্যেই ঢাকা পঞ্চগড় ও ঢাকা দিনাজপুরের সব টিকিট শেষ হয়ে যায়। টিকিট কালোবাজারি ঠেকাতে গত বছর 1 মার্চ উদ্যোগ নেয় রেল মন্ত্রণালয়। টিকিট যার ভ্রমণ তার, অর্থাৎ নিজ জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের মাধ্যমে টিকিট ক্রয় করতে হয়। এই নিয়মের সুফল কতটা পাচ্ছেন যাত্রীরা? এদিকে নাম্বার রেজিস্টার ছাড়া ডেট গন্তব্য সিলেক্ট হয় না। তারপর ওই ভাইয়ের কাছে গেছি, ওই ভাইয়া বলছে যে হ্যাঁ রেজিস্টার ছাড়া টিকিট কাটা যায় না। সিট পাইতে গেলে অনলাইন রেজিস্ট্রেশন যাচ্ছে। এর আগে রেজিস্ট্রেশন করে নেই, ফার্স্ট আসছিলাম রেজিস্ট্রেশন করতে। না আমি পারি না, ওনারা আর কি করে দিবেন, ভোটার আইডি কার্ড নিয়ে আসলাম। সহজ নিবন্ধন বুথের তথ্য অনুযায়ী কমলাপুরে প্রতিদিন গড়ে 300 জন যাত্রী নিবন্ধন করতে আসেন। প্রতিদিন যদি 300 লোক রেজিস্ট্রেশন করতে আসে তাহলে মিনিমাম 150 লোক এরকম থাকে যারা রেজিস্ট্রেশন করতে পারে না, ফোন নাই বা বাটন ফোন আছে, দিন মজুরি এরা আসে, এরা তো এসে অনলাইনে টিকিট কাটতে পারে না, এদের জন্য একটু ভোগান্তি। কালোবাজারি বন্ধে যাত্রীদের সহযোগিতা চেয়ে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার বলেন, টিকিটের সাথে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকলে যাত্রীকে জরিমানা গুনতে হবে। কে কিনলেন না সেটা আমি বেশি না, বিষয়টা হলো যার আইডির সাথে মিল থাকবে না এবং যিনি নিজের আইডিতে ভ্রমণ করতেছেন না অন্যের আইডিতে ভ্রমণ করতেছেন, কোনো না কোনোভাবে উনি এই বিচারের আওতায় আসবেন। পশ্চিমাঞ্চলের টোটাল আসন সংখ্যা ছিল 13,363। 8:30টার ভিতরে আমাদের ওই সার্ভারে হিট করছে 98 লাখের মতো। এবার ঈদে যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত 44টি কোচ যুক্ত করার পাশাপাশি 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদ বাজার। ঈদে নতুন জামার পাশাপাশি চাহিদা বাড়ে নতুন জুতার, তাই ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন শরীয়তপুরের জুতা তৈরির কারিগররা। ব্যবসায়ীদের প্রত্যাশা এবারের ঈদে ভালো ব্যবসা হবে তাদের। কেউ করছেন জুতার সোল তৈরি, কেউ ব্যস্ত মাপ নিয়ে আঠা লাগাচ্ছেন কোনো কারিগর। ঈদকে ঘিরে এমনই কর্মব্যস্ততা শরীয়তপুরের বিভিন্ন উপজেলার জুতার কারখানায়। ধাপে ধাপে এসব প্রক্রিয়া শেষে তৈরি হয় নতুন জুতা। ব্যবসায়ীরা জানান, সারা বছর জুতার চাহিদা থাকলেও ঈদে বেড়ে যায় কয়েক গুণ। জামা কাপড়ের পাশাপাশি আমাদের জুতারও অনেক চাপ থাকে, ঠিক আছে। তো এখন ঈদের টাইম হিসাবে অনেক ব্যস্ততা থেকে পার করতেছি। ঈদ উপলক্ষে এবার আমাদের কারিগররা ভালোই কাজ করতেছে, অনেক অর্ডার আসতেছে সব জায়গা থেকেই, আলহামদুলিল্লাহ এবার কাজ অনেক ভালো চলতেছে। কারিগরদের অভিযোগ, ঈদ মৌসুমে চাপ বাড়ায় দৈনিক প্রায় 18 ঘন্টা কাজ করতে হয়, তবে পরিশ্রমের তুলনায় মেলে না উপযুক্ত মজুরি। পরিশ্রম করি, পরিশ্রমের জন্য টাকা পাই না,
আমরা মনে হয় 24 ঘন্টা ডিউটি করে 12 ঘন্টা ডিউটি করে টাকা পাই 700-500 টেবিল পরে। যারা একটা জুতার কাজ করতেছি এবং জুতা নিয়ে যারা উদ্যোগে আগ্রহী বেশি তাদের অনেক ভালোই হচ্ছে। আর কাজ বলতে আগের চেয়ে অনেক একটু বাড়ছে, আরো সামনে আশা করি যে আরো বাড়বো। জুতা শিল্পকে এগিয়ে নিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন এই শিল্পের সাথে জড়িতরা। দীপ্ত বার্তা কক্ষ। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রবিবার সকাল 9:55 তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে বিদায় জানান। বাংলাদেশ ছাড়ার আগে অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এই আদেশ দেয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন জানিয়েছেন, চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় সাজ্জাদকে 14 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। গতরাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাকে চট্টগ্রাম নেওয়া হয়। এদিকে সাজ্জাদের গ্রেপ্তারের পর তার স্ত্রী শারমিন আক্তার তামান্না এক ভিডিও বার্তায় বলেন, কারি কারি টাকা ঢেলে তিনি সাজ্জাদকে জামিনে বের করবেন। আর কোনোদিন বের হবে না, ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। চট্টগ্রামের টেরিবাজারে আগুনে পুড়েছে একটি কাপড়ের গুদাম। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে 6তলা ভবনের প্রথম তলার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে নন্দনকানন, আগ্রাবাদ, চন্দনপুরা স্টেশনের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। 1.5 ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তা পুরোপুরি নিভতে আরও সময় লেগেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় পণ্যের প্রদর্শন এবং তাদের পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে 2 দিন ব্যাপী তারা উদ্যোক্তা মেলা 2025-এর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকার গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে রবিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের 85 জন নারী উদ্যোক্তা তাদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই মেলায় অংশ নিয়েছেন, যেখানে উদ্যোক্তারা কোনো প্রকার খরচ ছাড়াই নিজস্ব স্টল দিয়েছেন। অংশগ্রহণকারী বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যারা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মেলায় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে তৈরি পোশাক, কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিন কেয়ার আইটেম সহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হয়েছেন। প্রদর্শনীটি রবিবার রাত 11টা পর্যন্ত এবং সোমবার সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। গাজীপুরে দেদারসে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস। গরু ও খাসির চেয়ে দাম বেশ কম হয় এই মাংস ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতারা বলছেন, চর্বিমুক্ত ও সুস্বাদু এই মাংস। ইসলামেও ঘোড়ার মাংস খাওয়া নিষেধ নয় বলে জানান আলেমরা। গরু বা খাসির মাংস কম বেশি সবারই প্রিয়, কিন্তু ঘোড়ার মাংসের সাথে বাংলাদেশের মানুষ খুব বেশি পরিচিত নয়। শুনতে অবাক লাগলেও গাজীপুরে ঘোড়ার মাংসের ব্যবসা এখন জমজমাট। সারি বেঁধে দাঁড়িয়ে রাখা আছে ঘোড়া, পাশেই চলছে মাংস বেচাকেনা। গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকায় ঘোড়ার মাংস কিনতে সকাল থেকেই লেগে যায় ক্রেতাদের ভিড়। তো আমি কখনো খাইনি, তো আজকে প্রথম নিয়ে যাব, তো ইনশাল্লাহ খাবো। ঘোড়ার মাংস কখনো খাই নাই, এই প্রথম খাবো বলে আছি। হালাল তো আলহামদুলিল্লাহ, খুব সুস্বাদু খাবার আর এটা খুবই ভালো। গরু ও খাসির মাংসের চেয়ে দামে কম ও খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে এই মাংসের চাহিদা। চর্বি ছাড়া ও স্বাদ গন্ধে অনেকটা গরুর মাংসের সঙ্গে মিল থাকায় অনেকে ঘোড়ার মাংস কেনেন।
এখন এই জায়গাতে আসলাম গরুর মাংস নেওয়ার জন্য, কিন্তু গরুর মাংস যে চাহিদা দেখতেছি অনেক চাহিদা, মানুষের অনেক ভিড়। আমার এখনো একটু আনইজি ফিল আছে এটার উপর, মানে আমার ইচ্ছা নাই, কিন্তু যেহেতু আম্মু আর দুই ভাই খুব আগ্রহ, বোনও আগ্রহ। উদ্যোক্তারা জানান ক্রেতাদের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন তারা। আমরা হাদিস থেকে জানতে পারি ঘোড়ার গোশত হালাল, তারপরে আমরা একটি ঘোড়া ক্রয় করে দুই বন্ধু আমাদের বাসায় জবাই করে খাই। তারপর থেকে আমরা চিন্তা করি যে হালালটা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, তারপর থেকে আমরা ব্যবসায়িক আকারে এটা বিক্রি করার চিন্তা করি। বেচা কিনি আলহামদুলিল্লাহ যথেষ্ট সাড়া পাচ্ছি, আমরা যে পরিমাণ চাহিদা আমরা পূরণ করতে পারতেছি না। ঘোড়ার মাংস খাওয়ার বিষয়ে ইসলামের নির্দেশনা কি তা ব্যাখ্যা করলেন এই আলেম। এখনো ঘোড়ার গোশত খাওয়া মাকরু, এই ফতোয়াটা বলবৎ আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোনো আলেমই ঘোড়ার গোশত খাওয়া হারাম এ কথা বলতে পারবে না। বর্তমানে প্রতি শুক্রবার 10 থেকে 12টি ঘোড়া জবাই করা হচ্ছে। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 9 মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন নাসার 2 মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। এর মধ্যে তাদের ফেরত আনতে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান ক্রু 10। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার পৃথিবীর মাটি স্পর্শ করবেন এই 2 মার্কিন নভোচারী। গেল বছরের 5 জুন বোয়িং এর নির্মিত মহাকাশযান স্টারলাইনারে করে মাত্র 8 দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। কিন্তু পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনের কারিগরি ত্রুটির কারণে সেখান থেকে আর ফিরতে পারেনি তারা। এরপর কেটে গেছে দীর্ঘ 9 মাস। এতদিনে মহাকাশকে যেন নিজেদের বাসস্থান বানিয়ে ফেলেছেন সুনিতা ও বুচ। বাংলাদেশ সময় শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এর মহাকাশযান ক্রু 10। সাথে নিয়ে গেছেন রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের নভোচারীদের। নতুন 4 জনকে আইএসএস এ রেখে আসা এবং আগে থেকেই মহাকাশে থাকা সুনিতা, বুচ সহ 4 নভোচারীকে পৃথিবীতে নিয়ে আসাই এই অভিযানের মূল উদ্দেশ্য। নাসা জানিয়েছে রোববার সকালে ক্রু ড্রাগন ক্যাপসুলটি আইএসএস এর সঙ্গে সংযুক্ত হয়েছে। মহাকাশযানটির দরজা খুলতে সময় লেগেছে 1 ঘন্টা। নতুন ক্রুদের মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর 2 দিনের একটি হস্তান্তর প্রক্রিয়া চলবে। তারপর পৃথিবীতে ফেরার যাত্রা শুরু হবে সুনিতা ও বুচের। এদিকে সুনিতাদের ফেরাতে বোয়িং এর বদলে প্রতিদ্বন্দ্বী স্পেসএক্স এর মহাকাশযান ব্যবহার করায় অসন্তুষ্ট বোয়িং এর কর্মকর্তারা। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্পেসএক্স এর সিইও ইলন মাস্কের দাবি রাজনৈতিক কারণেই এতদিন বুচ ও সুনিতাদের মহাকাশে ফেলে রাখা হয়েছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। জানিয়ে দেব খেলার খবর। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে কাল জন্মভূমিতে ফিরছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই তারকার সাথে থাকবেন তার স্ত্রী, সন্তান, মা ও 2 ভাই। সরাসরি সিলেট হয়ে হবিগঞ্জে গ্রামের বাড়িতে যাবেন হামজা। জন্মভিটায় একদিন থেকে ফিরবেন ঢাকায়। দেশের ফুটবলে এখন চলছে হামজা বন্দনা। লাল সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার। 17 মার্চ লন্ডন থেকে সিলেট পৌঁছানোর কথা রয়েছে তার। টিকিট ও নিরাপত্তা সহ সব ধরনের সুযোগ সুবিধাও নিশ্চিত করেছে বাফুফে। সিলেট থেকে প্রথমে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের নিজ বাড়িতে। তার আগমন উপলক্ষে গ্রামে চলছে উৎসবের আমেজ। তো এলাকাবাসী অনেক খুশি, বিশেষ করে তরুণদের মধ্যে অনেক এক্সাইটমেন্ট আমরা দেখতে পাইতেছি। কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি না যে হামজা চৌধুরী আমাদের গ্রামের সন্তান একটা সময় যে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে খেলবে। হামজা চৌধুরীর মতো যাতে বাংলাদেশে আরো প্লেয়ার তৈরি হয় সেই কামনা করি। তরুণরা অনেক স্বপ্ন দেখবো, আমরা জাতীয় টিমে খেলার একটা উচ্ছ্বাস আমাদের জাগবে। দেশের প্রতি ভালোবাসা থেকে লাল সবুজের জার্সি গায়ে জড়াচ্ছেন হামজা। তার মতো বাংলাদেশি বংশোদ্ভূত অন্য খেলোয়াড়েরা দেশে ফিরলে আগামী 2030 বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন হামজা চৌধুরীর বাবা। সবাই একসময় হামজাকে দেখে ওরা উদ্বুদ্ধ হবে এবং তারা বাংলাদেশে আসবে। একসময় ইনশাল্লাহ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে। এটা বেশি দূরে নয়, আমি আশা করছি 30-এ ওয়ার্ল্ড কাপ আছে না, 26-টা বাদ হইল 30-এর দিকে 30-এ বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে খেলবে ইনশাল্লাহ। নিজ বাড়িতে একদিন থাকার পর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন হামজা। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে 20 মার্চ দেশ ছাড়বেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরীর। দীপ্ত, বার্তাকক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার খবর সত্য নয় বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ধর্ষণ শব্দের ব্যবহার না করার আহ্বান, ধর্ষকদের পক্ষে অবস্থান নেওয়ার শামিল মানববন্ধনে টিআইবি। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল, ফাঁসির 4 আসামি পলাতক। ঈদের ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইনে লাখ লাখ বার চেষ্টা, বঞ্চিত হচ্ছেন বেশিরভাগ আগ্রহী। এই ছিল এখনকার মতো, এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।